বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে সুনামগঞ্জ ও গাইবান্ধা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছে সুনামগঞ্জে, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, বন্যা পরিস্থিতির কি অবস্থা এখন? আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন আর কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। দেখুন, আবহাওয়া পরিস্থিতি গত দুদিন যাবৎ সুনামগঞ্জে বৃষ্টিপাত হচ্ছে না, সুরমা নদীর পানি অনেকটাই ধীর গতিতে কমছে, এটা একটা সমস্যা। আর আপনি যদি ক্ষয়ক্ষতির কথা বলছেন, যেহেতু সুনামগঞ্জে 15 দিনের ব্যবধানে 2 দফা বন্যা হয়ে গেছে, 2 দফা বন্যায় মানুষ কিন্তু অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখনো কিন্তু সুনামগঞ্জ শহরের পৌর এলাকার দৃশ্য, এটা সুনামগঞ্জ পৌর এলাকার পশ্চিম হাজিপাড়া এলাকা। এখানে কিন্তু এখনো পানি রয়েছে, সড়কে পানি রয়েছে। পৌর এলাকার এরকম প্রায় অন্তত আরো 6টি এলাকায় পানি রয়েছে। আর আমরা যদি ক্ষয়ক্ষতির কথা বলি, যেহেতু 15 দিনের ব্যবধানে 2 দফা বন্যা হয়ে গেছে, সুনামগঞ্জে সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অর্থাৎ পাহাড়ি ঢলের সাথে জেলার এখন পর্যন্ত প্রায় 200 কিলোমিটার সড়ক বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে যে সমস্ত সড়ক রয়েছে, এছাড়াও সড়ক ও জনপথের অন্তত আরো 50 কিলোমিটারের মতো সড়ক বিধ্বস্ত হয়েছে। তো সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে হাওর এলাকার যে কাঁচা ঘরবাড়ি, হাওর এলাকা সহ যে পৌর এলাকা এবং উপজেলার সংলগ্ন যেসব কাঁচা ঘরবাড়ি রয়েছে, সেসব কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়, কিন্তু নিম্নআয়ের মানুষ অনেকটাই বিপাকে পড়েছে। যেহেতু 2 দফা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, আবার কবে নাগাদ এই ক্ষতি কাটিয়ে তাদের নিজের ঘরে যেতে পারবে, সেইটাই এখন তাদের মধ্যে একটা দুশ্চিন্তা। আমরা আপনাকে একটা বিষয় বলে রাখি, এখনো কিন্তু অনেক মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রে আছে। 1000-এর মতো মানুষ জেলার আশ্রয় কেন্দ্র রয়েছে। তারা আশ্রয় কেন্দ্রে থাকার একটি কারণ, তাদের বসতভিটা থেকে কিন্তু পানি নেমে গেছে, কিন্তু বসতভিটা বিধ্বস্ত হয়ে যাওয়ায় তারা এখনই ঘরে ফিরতে পারছে না। যারাও ঘরে ফিরছেন তারা কিন্তু নিজের ঘরে থাকতে পারছেন, আত্মীয় স্বজন বা একটু উঁচু জায়গায় অন্যের জায়গায় বসবাস করতে হচ্ছে। আমি কথা বলেছিলাম জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন, যেহেতু এখনো অনেক জায়গায় পানি রয়েছে, সেহেতু এই ক্ষয়ক্ষতি পুরোপুরি নিরূপণ এখন পর্যন্ত করা সম্ভব হয়নি। পুরোপুরি ক্ষয়ক্ষতি নিরূপণ করার পর তারা মন্ত্রণালয়ে ইতিমধ্যে চিঠি প্রেরণ করেছেন ক্ষয়ক্ষতি ঢেউ টেনের জন্য। তো আবারও নতুন করে আরেকটা তালিকা করা হবে। তো বরাদ্দ পাওয়া মাত্রই তাদেরকে, যাদের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, প্রকৃত অর্থে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে পুনর্বাসনের আওতায় নিয়ে আসবে। আর সড়ক যেভাবে ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা এবছর দেখেছি 2022 সালে যে বন্যায় যে সড়কের যে ক্ষয়ক্ষতি হয়েছিল, সেই সড়ক কিন্তু এখন পর্যন্ত অনেক জায়গায় কাজ করা হয়নি। আমরা কথা বলেছিলাম স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেনের সাথে। তো তিনি আমাদেরকে জানিয়েছেন 2022 সালের বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছিল, তখন একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। সেই প্রকল্পের আওতায় এবছরের যে বন্যা সড়কের ক্ষয়ক্ষতি হয়েছে, সেই সব সড়ক 3 থেকে 4 মাসের মধ্যে দরপত্র আহ্বান করে কাজ শুরু হবে। এটা আসলে একটা লম্বা পদ্ধতি আমরা দেখতে পাচ্ছি, কারণ 2022 সালে আমরা আশা করছি দ্রুত এই কার্যক্রম শুরু হোক। আপনি আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমরা যাচ্ছি গাইবান্ধায়, সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। আরিফুল, গাইবান্ধায় বন্যার পরিস্থিতি, বর্তমান চিত্র সম্পর্কে জানাবেন। সেখানে পানিবন্দী এলাকার পরিস্থিতি কেমন, আর পানি উন্নয়ন বোর্ড থেকে সবশেষ কি জানানো হয়েছে বন্যা সম্পর্কে? আমি আসলে এখন রয়েছি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে। আমাদের গাইবান্ধাতে 4টি উপজেলা, গাইবান্ধা সদর, সাঘাটা, ফুলছড়ি এবং সুন্দরগঞ্জ উপজেলার 24টি ইউনিয়নের অন্তত 70,000-এর বেশি মানুষ কিন্তু পানিবন্দী হয়ে রয়েছেন। তার মধ্যে অনেকেই ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছেন, আবার অনেকেই এখনো ভিটে মাটির ভালোবাসায় এখনো সেখানেই রয়ে গেছেন। তবে এই তাদের ভোগান্তি কিন্তু চরমে পৌঁছে গেছে। যদি আমি একটু দেখাই যে এই যে আশ্রয় কেন্দ্রে যারা এখানে রয়েছেন, তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে চারদিক থেকেই তারা সংকটে রয়েছেন। যেমন সেখানে তাদের যারা রয়েছেন, তাদের যেমন পয় নিষ্কাশন সহ খাবার দাবারের অসুবিধা, গবাদি পশু নিয়ে তারা পড়েছেন চরম সংকটে। আবার যারা ঘর বাড়ি ভেঙে নিয়ে গবাদি পশু নিয়ে অনেক কষ্ট করে এসেছেন, দেখা যাচ্ছে যে অন্য সময়ের তুলনায় এখন নৌকা ভাড়া দ্বিগুণ হয়েছে। আবার দেখা যাচ্ছে যে এখানে
পারে নামার পরে রিক্সা এবং ভ্যান ভাড়াও কিন্তু তারা বাড়িয়ে দিয়েছে। কোনো রকম করে তারা এই আশ্রয় কেন্দ্রগুলোতে দুদিনে ছুটে এসেছে এবং এবারে কিন্তু যেটি দেখার মতো বিষয় সেটি হচ্ছে যে খুব দ্রুত গতিতে পানি বৃদ্ধি পেয়েছে। তবে গত রাত থেকে কিন্তু আমরা দেখেছি যে গত রাতে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ফুলছড়ি পয়েন্টে যে ব্রহ্মপুত্র নদের পানি 89 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল বিপদসীমার, সেটি কিন্তু 2 সেন্টিমিটার কমে আজকে সকাল ৬টায় 87 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং গাইবান্ধার ঘাঘট নদীর পানি শহরের নতুন ব্রিজ পয়েন্টে সেটি 39 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, সেটি এখন 37 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো আমরা জেলা প্রশাসন আমাদেরকে যা জানিয়েছে যে এই দুর্গত মানুষদের জন্য ইতিমধ্যে 181টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং যেখানে সবকটিতে না হলে অনেকগুলোতে মানুষ এখনো উঠতে শুরু করেছে এবং দুর্গতদের মধ্যে ইতিমধ্যে শুকনো খাবার, বিশুদ্ধ পানি এগুলো সরবরাহ করা হয়েছে এবং তারা যে জানিয়েছে যে দুর্গত মানুষদের সহায়তার জন্য সার্বিক প্রস্তুতি তাদের রয়েছে। বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।